তার মানে আমার ফ্র্যাটার্নিটির কেউ যদি খুনও করে আমাকে সাপোর্ট করতে হবে, আমার ফ্র্যাটার্নিটির কেউ যদি ধর্ষণ করে আমাকে তাকে সাপোর্ট করতে হবে। সিপিএম একটা সন্ত্রাসবাদী দল, রাজনৈতিক দল হলে জুনিয়র ডাক্তারদের আক্রমণ করে সেই আক্রমণের দায় তৃণমূলের ওপরে চাপানোর চেষ্টা করার মতো জনতা আমাদের ব্যাকফুটে পাঠিয়েছে, এটা প্রমাণ হলো কোথায়? কোনো নির্বাচনের প্রমাণ হয়েছে? জনতা ভোট দিয়ে কোথাও জানিয়ে হয় না। আজকে যে 29-30 জন বিনা চিকিৎসায় মারা গিয়েছেন, আজকে যে কোন্নগরের বিক্রম মারা গেল, তারা তো বিনা চিকিৎসায় মারা গেল, তারা তো এই কর্মবিরতিটার জন্য মারা গেল। এদের প্রাণ কি আমরা ফেরত আনতে পারবো? তাহলে আমাকে একটা কথা বলুন তো, যে মানুষগুলো আজকে মারা গেল এই বিনা চিকিৎসার কারণে, সেই মানুষগুলোর জন্য জাস্টিস কারা চাইবে? যারা মুখে করে হাওয়াই চটি নিয়ে ঘুরে বেড়ায় একটা মহিলার, আপনি তাদেরকে মহিলাদের সম্মান দেওয়া বলছেন? জিআইতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। রয়েছে আমি শাকিরুল ইসলাম। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দিবাংশু ভট্টাচার্য। প্রথমে জিআইতে আপনাকে স্বাগত জানাই। থ্যাংক ইউ আপনার দর্শকদের প্রণাম। একটা বিষয় নিয়ে প্রথমে যেটা প্রশ্ন করব, অভিনেত্রী মৌসুমী ভট্টাচার্যকে নিয়ে একটা কুণাল ঘোষ পোস্ট করেছিলেন, আর সেই পোস্টের সমর্থন করে আপনি শেয়ার করেছিলেন। তারপরে নানা বিতর্ক, নানা প্রশ্ন, এখন সোশ্যাল মিডিয়ায় ওটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। এটা নিয়ে কি বলবেন? প্রথম কথা, উনি অভিনেত্রী না, ডাক্তার না, ইঞ্জিনিয়ার না, ছুতর না, কামার, আমি ওনার পেশা সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না, ঠিক আছে? উনি আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন, এবং ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন শুধু এটা বলে নয়, আমাকে এবং কুণালদাকে দুজনকেই গণপিটুনির হুমকি দিয়েছেন, যেটা ইল্লিগাল, আইনত দণ্ডনীয় অপরাধ, এবং এটা মব লিঞ্চিংয়ের আইনের আওতায় পড়ে, কাউকে মব লিঞ্চিংয়ের হুমকি দেওয়া। দ্বিতীয়ত, তিনি ডাক্তারদের চিকিৎসা না করে আমাদের মেরে ফেলার হুমকি দিয়েছেন, এটাও ভয়ঙ্কর। সিপিএমের যে কালচার ছিল এক সময়, ধোপা বয়কট, নাপিত বয়কট, এই বয়কট ওই বয়কট, তার মধ্যেই সিপিএমের যে কালচারটা, সে মৌসুমী দেবীও যেহেতু সিপিএম করেন, তো তাদের মধ্যে প্রস্ফুটিত হয়েছে স্বাভাবিকভাবে। তো আমরা এই ব্যাপারটা নিয়ে কিন্তু থানায় যেতে পারতাম, আমরা এই ব্যাপারটা নিয়ে এফআইআর করতে পারতাম, কিন্তু আমরা করিনি। আমরা এই ব্যাপারটা নিয়ে যদি এফআইআর করতাম, আমাদের প্রকৃত স্টেপ নেওয়া হতো, কিন্তু আমরা ভেবেছিলাম এই ব্যাপারটা হাসি ঠাট্টায় আমরা উড়িয়ে দেবো। সেটাই কুণালদা ট্রাই করেছিলেন, আমিও ট্রাই করেছিলাম, কিন্তু যে শিল্পীরা, সুদীপ্তা দেবী হতে পারেন, বিদীপ্তা দেবী হতে পারেন, দেবলীনা দি হতে পারেন, স্বস্তিকা দেবী হতে পারেন, পরমব্রতদা হতে পারেন, এরা কেউ কিন্তু অরিজিনাল ভিডিওটা শুনেছেন বলে আমার মনে হয় না। এরা গড্ডালিকা প্রভায় গা ভাসিয়েছেন, গা ভাসিয়ে গালাগালি করতে হবে তাই করেছেন, এবং এই মুহূর্তে তৃণমূলকে গালাগালি করলে বোধহয় কুল সাজা যায় এরকম একটা ধারণা তাদের কিছু শহুরে এলিটকে দেখেই ধারণা হয়েছে। গ্রামের খবর তো তারা রাখেন না, তাই তারা গড্ডালিকা প্রভায় গা ভাসিয়েছেন। নাহলে পরমদা এই লেখাটা লেখে না, রাজনৈতিক আক্রমণ, তিনি তো রাজনৈতিক কথাই বলেছিলেন তার বিরুদ্ধে। পরমদা নিশ্চয়ই জানেন কাউকে গণপিটুনি দেওয়ার হুমকি রাজনৈতিক কথা নয়। ফলে স্বাভাবিকভাবেই এরা প্রত্যেকে বলেছেন, এরা কেউ অরিজিনাল ভিডিওটা শোনেনি, আর যদি ভিডিও শোনার পর ওটা লিখে থাকেন, তাহলে আমার বক্তব্য, এরা কেউ কেন মৌসুমী দেবীর বক্তব্যকে কন্ডেম করলেন না? এদের ফ্র্যাটার্নিটির বলে। তার মানে আমার ফ্র্যাটার্নিটির কেউ যদি খুনও করে আমাকে সাপোর্ট করতে হবে, আমার ফ্র্যাটার্নিটির কেউ যদি ধর্ষণ করে আমাকে তাকে সাপোর্ট করতে হবে। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা বাংলার মানুষের সামনে এই মুহূর্তে চলে এসছে, এবং আমি আমার লাইভে এসেছিলাম, লাইভে এসে আমার যা বক্তব্য রাখার আমি সেইটুকু রেখেছি। এই যে এইটা নিয়ে সমালোচনা, আপনি যে অভিনেত্রীদের নাম বলে প্রচুর সমালোচনা হয়েছে, এবং সিপিএম বা বিজেপি তারা বলছে যে এটা মহিলাকে এরা সম্মান দিতে পারে না, মহিলাকে সম্মান দেয় না এরা। দেখুন, আমাদেরকে চটি চাটা বলে, অর্থাৎ আমরা মুখে করে হাওয়াই চটি নিয়ে ঘুরে বেড়াই, তাও কার? একজন মহিলার। তো যারা মুখে করে হাওয়াই চটি নিয়ে ঘুরে বেড়ায় একটা মহিলার, আপনি তাদেরকে মহিলাদের সম্মান দেওয়া বলছেন? একজন মহিলার জন্য যারা নিজেদের জীবন কুরবান করে দিয়েছে, আমি তো অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য দিয়েছি, আমার মতো হাজার হাজার কর্মী দিয়েছে, আপনারা যে মহিলার জন্য কিছু ছেলে মেয়ে তারা তাদের জীবন কুরবান করে দিতে পারে, আপনি তাদেরকে মহিলাদের সম্মান করা শেখাচ্ছেন। আর আমাকে অন্তত মহিলাদের সম্মান করতে পারি না বলে আমাকে কালি ছিটে দেওয়ার চেষ্টা করবেন না। বাংলার হাজার হাজার মা কাকিমা, লক্ষ লক্ষ মা কাকিমা, তারা আমাকে ভালোবাসেন। আমি নিজের সেই জায়গাটা গত 5 বছর ধরে পরিশ্রমের খাতিরে তৈরি করেছি। মৌসুমী দেবীরা তারা ইট মারার সময় তখন বীরপুঙ্গব হিসেবে ইট মারবেন, আর পাটকেলটা যখন রিটার্ন আসবে তখন বললো, ওমা আমি তো মহিলা গো, আমার ভারী গায়ে লেগেছে, আমার তখন লিঙ্গ এসে যাবে, তখন জেন্ডার এসে যাবে। তো এই ব্যাপারগুলো আর কিছু নেই, এগুলো হিপোক্রেসি, এগুলোকে ধ্যাসটামি বলে। একটা বিষয়, কলতানকে নিয়ে যে অডিও ফাঁস হয়েছিল এবং সেই অডিওর ভিত্তিতে কলতান গ্রেপ্তার, সিপিএম বলছে তাকে ফাঁসানো হয়েছে, যে অডিওটা অন্য জায়গা থেকে এদিক ওদিক কাটিং ফাটিং করে তৃণমূল এটা করেছে, এবং তৃণমূল এই অডিও পেলো কোথায়? কুণাল ঘোষরা এই প্রশ্ন তুলছে। তৃণমূল অডিও পেলো কোথায়, এটা প্রশ্ন হতে পারে? কলতান একবারের জন্য বলেছে এটা আমার গলা নয়, অ্যারেস্ট হওয়ার আগে পর্যন্ত যখন তাকে পুলিশ নিয়ে যাচ্ছে একবারও বলেছে কনস্পিরেসি, ওর গলা নয় একবারও বলেছে। আদালতে কলতানের আইনজীবী বলেছে এটা কলতানের গলা নয়। কলতানের আইনজীবী কি বলেছে? উল্টো দিক থেকে কেউ যদি ফোন করে কোনো কথা বলেন তার দায় কি আমার? এদিকে কলতান রেসপন্স করছে, তোকে তো কেউ মেরে ফেলতে বলেনি, ফাইট টু ফিনিশ করতে বলেনি। অর্থাৎ এই অডিওটা যে কতটা সত্য এটা সিপিএমও জানে, এই অডিওটা যে কতটা সত্য। এবং আমি আপনাকে বলছি, আমি নিশ্চিত করে বলছি, একটা পত্রিকায় আমি যা খবর পড়েছি, পত্রিকায় বা টিভিতে কোথাও একটা দেখেছি সম্ভবত, যে পুলিশ যে ছেলেটিকে প্রথম গ্রেফতার করে তার ফোন থেকেই রেকর্ডিংটা উদ্ধার হয়, এবং তার ফোনে যে আমরা রেকর্ড করলে যে রেকর্ডিংয়ের যে ফাইলগুলো যে ফোল্ডারে জমে, সেই ফোল্ডার থেকে ফোন নাম্বার সহ সেই রেকর্ডিংটা পাওয়া গিয়েছে। তখনই পুলিশ নিশ্চিত হয়েছে যে অডিওটা সত্য, ফেক অডিও নয়। তার ভিত্তিতেই কিন্তু কলতান গ্রেফতার হয়েছে। কলতান যার সঙ্গে কথা বলছিল
সে স্বীকার করেছে, তার ভিত্তিতে কিন্তু কলতান গ্রেফতার হয়েছে। এবং পুলিশের কাছে নিশ্চয়ই সেই ভিডিওগ্রাফি বা সেই বয়ান রেকর্ড করা আছে, না হলে পুলিশ এটা কখনোই বলতো না যে আমাদের কাছেও দোষ স্বীকার করেছে। ফলে স্বাভাবিকভাবে আমি আপনাদের এইটুকু বলতে পারি, সিপিএম একটা সন্ত্রাসবাদী দল। ডাক্তারদের কত বড় নিকৃষ্ট রাজনৈতিক দল হলে জুনিয়র ডাক্তারদের আক্রমণ করে সেই আক্রমণের দায় তৃণমূলের ওপরে চাপানোর চেষ্টা করার মতো নোংরামি করতে পারে। আপনি ভাবুন, যদি এই কেসটা সত্যি সত্যি হতো, গোটা রাজ্যের মানুষকে খেপিয়ে তুলতো এটা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, দেখো জুনিয়র ডাক্তারদের আক্রমণ করেছে। কে বলতে পারে 14 তারিখের আরজি করে রাতের ঘটনা এদের প্ল্যানিং নয়? এইটার অডিও সামনে এসছে বলে আমরা বুঝতে পেরেছি, ওটার হয়তো কোনো অডিও বেরোয়নি তাই আমরা জানতে পারিনি, ওটাই হয়তো হোয়াটসঅ্যাপ কলে প্ল্যানিং হয়েছিল তাই আমরা জানতে পারিনি, এটা নর্মাল কলের প্ল্যানিং হয়েছিল তাই অডিওটা আমাদের সামনে চলে এসছে। সিপিএম একটা সন্ত্রাসবাদী দল, এদের চরিত্র যে বদলায়নি বাংলার মানুষ বুঝে গেছে, এবং এই কারণেই এরা বারবার শূন্য হয়, আগামী বিধানসভাতেও শূন্য হবে। আমরা একটা জিনিস দেখলাম যে অনুব্রত মণ্ডল তিনিও জামিন পেলেন, এবং তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কর্মী সমর্থকরা আবেগ উদ্দীপনা দেখাচ্ছে। আমি দেখলাম দেবাংশুদা আপনারও একটা পোস্ট আছে যে অনুব্রত মণ্ডল ফিরছে, তো সেইটা নিয়ে সিপিএমরা বলছে যে চোরকে ওরা আবার নিয়ে আনন্দিত হচ্ছে। উল্টো দিকে কলতান, যার বিরুদ্ধে যে অভিযোগ যে হামলা চালানোর অভিযোগে যাকে গ্রেপ্তার করা হচ্ছে, সে যখন জামিন পেল তাকে ফুলের তোড়া দিয়ে রং আবির মেখে, আমি সেখানে ছিলাম, সেখানে আবির মেখে তাকে ফিরে নিয়ে যাওয়া, কি বলবেন? এটাই তো সিপিএমের হিপোক্রেসি। আমার কথা হচ্ছে অনুব্রত মণ্ডলকে যেটা চোর বলছে, সে যে চুরি করেছে কি প্রুফড? তার চুরির কি কোনো ভিডিও বেরিয়েছে? তার চুরির কি কোনো অডিও বেরিয়েছে? কিচ্ছু নয়। বরং এই জামিনটা দেওয়ার পেছনে কিন্তু আদালতে মানে সিবিআই, ইডি, এরা যে এদের যে দুটো মামলায় তো উনি গ্রেফতার হয়েছিলেন, দুটো মামলাতেই তিনি জামিন পেয়েছেন, প্রথমে সিবিআইয়ের মামলায় পরে ইডির মামলায়। এরা কেউ কিন্তু কোনো প্রমাণ দিতে পারেননি, যে কারণে জামিনটা তার মঞ্জুর হয়েছে। আরও বিশেষ করে কতদিন একজন লোককে উল্টো কারণে আটকে রাখা হবে? কিন্তু কলতানের ক্ষেত্রে কিন্তু ইন্দ্রিয়গ্রাহ্য প্রমাণ আছে, তার অডিও রেকর্ডিংটা আছে যেটা বাংলার মানুষ শুনেছে, যেখানে সেই প্ল্যানিংটা করছে। এবং আমি ব্যক্তিগতভাবে প্রথম যখন অডিওটা শুনি তখন কলতানের নাম সামনে আসেনি, অডিও শুনে বুঝেছি এটা তো কলতানদার গলা, কারণ আমি যেহেতু তার সাথে ব্যক্তিগতভাবে কয়েকবার ডিবেটে অংশগ্রহণ করেছি, আমি তার গলাটা জানি, ভয়েসটা কেমন জানি। ফলে সিপিএম এইরকমই হিপোক্রেটের দল। এরা কঙ্কালকাণ্ডের অভিযুক্ত সুশান্ত ঘোষকেও জবার মালা পরিয়ে বরণ করে, গোলাপের মালা পরিয়ে বরণ করে। এরা তালড্যাংরার প্রাক্তন বিধায়ক খুনে দোষী সাব্যস্ত হয়ে যাওয়ার পর, অভিযুক্ত নয়, সাব্যস্ত হয়ে যাওয়ার পরও এনার পক্ষে গিয়ে দাঁড়ায়, এবং তৃণমূল কংগ্রেস কর্মী খুনে দোষী সাব্যস্ত হওয়ার পরও। তো এরা যে কলতানের পাশে দাঁড়াবে এটা খুব স্বাভাবিক ব্যাপার। আপনি ভাবুন, সিপিএম বিরোধীতে থেকে এই প্ল্যানিং করছে শূন্য হওয়ার পরও, অর্থাৎ রাজনৈতিকভাবে বাংলার মানুষের অস্তিত্ব জিরো করে দেওয়ার পরে এরা এই প্ল্যানিং করছে। এই যদি ক্ষমতার ধারে পাশেও থাকতো কী করতে পারতো? একটা বিষয় দেখলাম আজকে তমলুকের কোলাঘাটে আপনি গেলেন, সঙ্গে কুণাল ঘোষও ছিল। আমরা দেখেছি যেখানে যে তমলুকে দেবাংশু ভট্টাচার্য ভোটে জিতে হেরে যাবার পরে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, উল্টো দিকে সেখানে যিনি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি, প্রাক্তন বিচারপতি, তার কোনো টিকি খুঁজে পাওয়া যাচ্ছে না মানুষের বিপদে। দেখুন, আমি প্রচারে গিয়ে বারবার বলেছিলাম, আপনারা দিব্যেন্দু অধিকারীকেও দেখতে পাননি, আপনারা কিন্তু অভিজিৎ গাঙ্গুলিকেও দেখতে পাবেন না, দয়া করে তাকে ভোট দেবেন না। মানুষ আমার কথা হয়তো বিশ্বাস করেননি, ভেবেছিলেন অভিজিৎ গাঙ্গুলি প্রাক্তন বিচারপতি, তাকে ভোট দেওয়া যাক। যদিও তার আর আমার ভোটের মাঝে আর যদি 30-32 হাজার ভোট এদিক ওদিক হয়ে যেত তাহলেই গল্পটা অন্যরকম হয়ে যেত। ফলে 18 লক্ষের মধ্যে 32 হাজার মানুষের বা 35 হাজার মানুষের 18 লাখের মধ্যে ভুল বোঝার জন্য গোটা অঙ্কটাই হয়তো বদলে গিয়েছে। কিন্তু তারপরও হার তো হার, পরাজয় তো পরাজয়। আজকে তমলুকের মানুষ বুঝতে পারছেন যে কাকে জিতিয়ে এমপি করেছেন। আমি নিশ্চিত করে বলতে পারি আগামী 5 বছরও আপনারা বিপদে আপদে এনার দেখা পাবেন না, কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীদের কিন্তু পাশে পাবেন। আমারও যথাসম্ভব, আমার তো স্বাভাবিকভাবে আমি তো হেরে গিয়েছি, ওখানে আমার কোনো পলিটিক্যাল স্টেকও নেই এবং আমি ওই জেলার কোনো রাজনৈতিক দায়িত্বেও নেই, কিন্তু আমার আজ কোথাও গিয়ে মনে হলো যে যাওয়াটা উচিত। বিশেষ করে কোলাঘাটের সেই অঞ্চলগুলো ডুবেছে যে অঞ্চলের মানুষ আমাদের ভোট দিয়েছিল। ফলে যে অঞ্চলের মানুষ আমায় ভোট দিয়েছে তাদের প্রতি তো আমার আরও বেশি দায়বদ্ধতা, যারা দেননি তাদের প্রতি অবশ্যই আছে, কিন্তু থাকতো যদি আমি জনপ্রতিনিধি হতাম। তো তারপরেও আমরা গেছি, ওখানকার মানুষের সাথে কথাবার্তা বলেছি, এবং মানুষ একটা প্রশ্ন আমাকে করেছে, দাদা আপনি তো হেরে গিয়ে এলেন, যিনি জিতে গিয়েছেন তিনি কোথায়? তা আমি বলেছি ওনাকে পাবেন না, আপনারা নিশ্চিন্ত থাকুন, ভোট দিয়েছেন এবং উনি জানেন 5 বছরের জন্য জিতেছেন। ওনার 5 বছর পরে আর কোনো পলিটিক্যাল অ্যাসপিরেশন আছে কিনা সেটাও আমার জানা নেই। 5 বছরের জন্য উনি জিতেছেন এবং হয়তো রাজনীতি থেকেও বিদায় নেবেন। মাঝখানে দিব্যেন্দুকেও 5 বছর পেলেন না, একেও 5 বছর পাবেন না, 10 বছরের জন্য আপনারা এমপি শূন্য হয়ে থাকলেন। একেবারে শেষ প্রশ্ন আপনার কাছে, আরজিকর কাণ্ডে সম্পূর্ণ জনতা ব্যাকফুটে পাঠিয়েছে তৃণমূলকে, কারণ তৃণমূলের বিরুদ্ধে যত অভিযোগ, যত ক্ষোভ, প্রমাণ লোপাট থেকে শুরু করে বারবার নানা অভিযোগ করেছে, এই বিষয়টা নিয়ে কি বলবেন? জনতা আমাদের ব্যাকফুটে পাঠিয়েছে, এটা প্রমাণ হলো কোথায়? কোনো নির্বাচনে প্রমাণ হয়েছে? জনতা ভোট দিয়ে কোথাও জানিয়েছে? সামনে নভেম্বরে বাই ইলেকশন আছে 6টা। আমি আপনাকে বলছি, খুব খারাপ রেজাল্ট হলে 6টায় 5টা আমরা জিতবো, আর মোটামুটি যদি রেজাল্ট হয় তাহলে 6টায় 6টা। তা আমি আপনাকে এই কথাটা বলছি, মানুষ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কোথাও নয়, মানুষ বুঝতে পারছে এই ব্যাপারটা এখন পুরোপুরি পলিটিশিয়ানদের হাতে চলে গেছে। এই যে রাত দখল,
প্রথম দিন 14 তারিখ কিন্তু সাধারণ মা বোনেরা মাঠে নেবে, রাস্তায় নেমেছিল। সেটা কোনো দল বা সরকারের বিরুদ্ধে নয়, সেটা নারীদের অধিকারের দাবিতে, মহিলাদের অধিকারের দাবিতে, পিতৃতন্ত্রের সিস্টেমের বিরুদ্ধে। এই সিস্টেমের বিরুদ্ধে মহিলারা পথে নেমেছিল, কিন্তু পরবর্তীকালে এটাকে একটা সম্পূর্ণ রাজনৈতিক আন্দোলনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলো কিছু রাজনৈতিক দল। গতকাল নাগরিক সমাজের ডাকে মিছিল হয়েছে, মশাল। সেই মশাল নিয়ে যে মিছিল হচ্ছে সেখানে কলতানের ব্যানার দেখা গেছে। তো যদি নাগরিক সমাজেরই মিছিল হবে, সেখানে একটা সিপিএম নেতার, যিনি আবার সন্ত্রাসবাদী কার্যকলাপ করে জামিন পেয়েছেন, তার ব্যানার কেন? তো এগুলো তো মানুষ দেখতে পাচ্ছে, ফলে স্বাভাবিকভাবে আমি বলছি বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। আর খুন ধর্ষণ কেউ তো আমরা সমর্থন করি না, কোনোদিন করিও নি। বরং এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ 12 ঘন্টার মধ্যে সঞ্জয়কে অ্যারেস্ট করেছে। যে সঞ্জয় নির্দোষ সেটা কোনো সিবিআই বলেনি, বরং শিয়ালদা কোর্টে সিবিআই এটা জানিয়েছে এখনো পর্যন্ত আমরা গণধর্ষণের প্রমাণ পাইনি। তার মানে একজন লোকের ধর্ষণের প্রমাণ কিন্তু পাওয়া গেছে, দ্যাট ইজ সঞ্জয়, কারণ একজনই অ্যারেস্ট হয়েছে এখনো পর্যন্ত। তো সেই সঞ্জয়কে যে অ্যারেস্ট করলো তৃণমূল কংগ্রেসের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তাকে কেন ব্যাকফুটে পাঠাবেন বাংলার মানুষ? একেবারে শেষ প্রশ্ন, আমরা যেটা দেখেছি জুনিয়র ডাক্তাররা কালকে তারা বলছে আমরা কর্মবিরতি তুলে নিলাম এবং আমরা অভয়া ক্লিনিক করব যেখানে বন্যাগ্রস্ত এলাকায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। কিন্তু আমরা রিপোর্টিং করতে গেছিলাম পাঁশকুড়াতে, সেখানে আমরা যেটা খবর পেয়েছি সেখানকার মানুষ বলছে কোথায় অভয়া ক্লিনিক, কোনো ডাক্তারদের কোনো খোঁজ নেই কোথাও, আমরা তো তাদের দেখতে পাচ্ছি না। কি বলবেন এটা নিয়ে? দেখুন, আমি আবার বলছি, কলকাতা ইজ নট ওয়েস্ট বেঙ্গল, দিল্লি ইজ নট ইন্ডিয়া। এটা আমাদের বুঝতে হবে। কলকাতা শহর কিন্তু পশ্চিমবঙ্গ নয়। কলকাতা শহরের বাইরে একটা বৃহত্তর অংশ আছে, সেটা পশ্চিমবঙ্গ, যেটাকে আমরা বারবার মিস করে যাই। একটা সল্টলেকের মোড়ে কি 4টে মানুষ এসে কচুরি দিলেন, খিচুড়ি দিলেন, তার উপরে যেমন সাধারণ মানুষের সমর্থন ডিপেন্ড করে না, ঠিক তেমনই দেখুন, এটা যদি অভয় ক্লিনিক করে থাকে সাধুবাদযোগ্য, আমি এটা নিয়ে কোনো বিরোধিতার জায়গায় যাব না। কিন্তু আমার কথা হচ্ছে, কাজে সম্পূর্ণভাবে না ফিরলে যে মানুষ এফেক্টেড হচ্ছিল, সেই জায়গাটা কিন্তু রিকভারি হয় না। আজকে যে 29-30 জন বিনা চিকিৎসায় মারা গিয়েছেন, আজকে যে কোন্নগরের বিক্রম মারা গেল, তারা তো বিনা চিকিৎসায় মারা গেল, তারা তো এই কর্মবিরতিটার জন্য মারা গেল। এদের প্রাণ কি আমরা ফেরত আনতে পারবো? তাহলে আমাকে একটা কথা বলুন তো, যে মানুষগুলো আজকে মারা গেল এই বিনা চিকিৎসার কারণে, সেই মানুষগুলোর জন্য জাস্টিস কারা চাইবে? সেই মানুষগুলোর দোষটা কোথায়? তাদের অপরাধ কি? তারা তো কোনো দোষ করেনি, তারা তো এই ঘটনার সাথে কোনোভাবে যুক্ত না, তারা তো খুন ধর্ষণ কোনোটাই করেননি। কিন্তু তাদের প্রিয়জনকে তাদেরকে হারাতে হলো কেন? তাদের প্রিয়জনদের মৃত্যুদণ্ডের শাস্তিটা কেন দেওয়া হলো? এটার উত্তরটা তো আজকে আমরা চাইছি। মানে তাদের যে গুড সেন্স প্রিভেল করেছে, তারা যে আংশিকভাবে হলেও কাজে ফিরেছেন, এটা ওয়েলকাম স্টেপ। কিন্তু সরকারের তরফ থেকেও কিন্তু যথেষ্ট স্টেপ নেওয়া হয়েছিল। সিপিকে সরানো, ডিসি নর্থকে সরানো, স্বাস্থ্য অধিকর্তাকে সরানো, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরানো, এগুলো কিন্তু গভর্নমেন্ট করেছে। এবং তারপরেও তাদের সুরক্ষার জন্য যা যা করার দরকার, সিসিটিভি ইনস্টলেশন থেকে শুরু করে সব কিছুরই কাজ এগিয়েছে। এগুলো তো কন্টিনিউয়াস প্রসেস। কেউ গুপি বাগান নয় যে তালি দেবো সব হয়ে যাবে। কন্টিনিউয়াস প্রসেস, টাইম টেকিং প্রসেস, সময় লাগে। সরকারের মতো করে করার চেষ্টা করছে। জুনিয়র ডাক্তাররা পুরোপুরিভাবে কাজে ফিরুন, তাদের প্রতি এইটুকুই আবেদন থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।